দেখেন আজকে বিষয় কোড হচ্ছে ১২,১২০। আমাদের পড়ার বিষয় হচ্ছে রেনেসাঁ শিল্পকলা। এবং রেনেসাঁ মানে আমরা প্রাথমিকভাবে সবাই জানি যে নবজাগরণ বা পুনর্জাগরণ, মানে শিল্পের যে একটা আন্দোলন হয়েছিল সেটির একটা জাগরণ। রেনেসাঁ বলতে বোঝায় মধ্যযুগের শেষের দিকে প্রাচীন ক্লাসিক্যাল সাহিত্য, জ্ঞান বিজ্ঞান এবং শিল্পকলার নবজাগরণ। গ্রিক ক্লাসিক্যাল যুগে যেসব কালজয়ী মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন এবং তারা যা জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিলেন তাকে নতুন করে জাগিয়ে, নতুন করে বুঝে, নতুন জ্ঞানের আলো দিয়ে সেই শিক্ষাকে গ্রহণ করা হয়েছিল। সেটাই বর্তমানে সমাজে রেনেসাঁ নামে পরিচিত। এটা ইউরোপকে নতুন সংস্কৃতি উপহার দিয়েছিল। সাধারণত আমরা রেনেসাঁ বলতে বুঝি অন্ধকারাচ্ছন্ন মধ্যযুগ থেকে ইউরোপের উদ্ধার প্রাপ্তি। রেনেসাঁ সময়টাকে ধরা হয় মধ্যযুগ থেকে আধুনিক যুগে স্থানান্তরের সময় হিসাবে। এটা আধুনিক যুগের সূচনা এবং মধ্যযুগের সমাপ্তি ঘোষণা করে। মানে আমরা তো যুগগুলা অনেকটা ধারণা পাইছি না, যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এগুলো কি ধারণা আছে? যেমন হচ্ছে যে একদিন বলছিলাম আমি, মনে হয় যে 1200 থেকে 1350 পর্যন্ত এটাকে বলা হয় অন্ধকার যুগ। এই যুগটাকে বলা হয় হচ্ছে যে মানে কোনো কিচ্ছু হয়নি এই সময়, টোটালি অন্ধকার যুগ। মনে করে যে ইলেকট্রিসিটি চলে গেল, গোটা শহর আলোকিত, সেই আলোতেই গোটা শহর চলতেছে, কাজকর্ম হচ্ছে। হঠাৎ করে আলোর আর কোনো উপায় নাই, গোটা শহরই বন্ধ, মানে কোনো কিছুই হয়নি সেখানে সেই সময়। এই 150 বছরকে বলা হয় হচ্ছে অন্ধকার যুগ। সেটা হচ্ছে 1200 থেকে 1350 খ্রিস্টপূর্ব, 50 খ্রিস্টাব্দ। তার আগের যুগটা হচ্ছে প্রাথমিক যুগ। তারপরে শুরু হলো মধ্যযুগ। এখন মধ্যযুগ, এই যে প্রাচীন যুগ, এগুলোর সমাপ্তিটা ঘটে হচ্ছে এই রেনেসাঁর মাধ্যমে এসে। রেনেসাঁ মানে হচ্ছে জাগরণ, গোটা ইউরোপকে হচ্ছে জাগিয়ে তুলছিল নতুন করে। ঠিক আছে, এই যে এখন যে ইউরোপ অনেক আধুনিক দেখে মনে হচ্ছে না, এই ইউরোপ এতটা আধুনিক ছিল না। এই দ্বন্দ্বটার ফলেই, মানে এই রেনেসাঁ তো একটা শিল্প জাগরণ, এই জাগরণটার ফলে ধীরে ধীরে গোটা ইউরোপ, পশ্চিমাঞ্চল বিশেষ করে টোটালটাই হচ্ছে চেঞ্জ হয়ে যায়। সেখানে এই যে ছবি আঁকা থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, কলকারখানা থেকে শুরু করে সব কিছুতেই হঠাৎ করে কেমন একটা জাগরণ তৈরি হয়। যেমন আমাদের দেশে ওই যে কিছুদিন থেকে 5-7 বছর থেকে দেখেন না, হঠাৎ করে যেখানে সেখানে 10 তলা, 15 তলা, 20 তলা করে বিল্ডিং উঠে যাচ্ছে, ডেভেলপাররা কিনে নিচ্ছে। এটা এখানে হচ্ছে কিনে জানি না, আমাদের এই 10 বছরে হঠাৎ করে, আগে 4 তলা 5 তলা বেশি থাকতো না, এখন হচ্ছে হঠাৎ করেই হচ্ছে 15, 20, 26, 30 তলা বিল্ডিং উঠে যাচ্ছে। মানে একটা হঠাৎ করে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। তো এই 1800 শতক থেকে এই রেনেসাঁর হাত ধরেই আপনার এই জাগরণটা শুরু হয়। তখনই হচ্ছে যে বিশেষ করে ব্রিটিশদের, এটা এর আগেও বলছি, আমি আগের ক্লাসে বলছি যে ব্রিটিশদের অনেক ইন্ডাস্ট্রিয়াল শিল্প কারখানা গড়ে ওঠে। এবং হচ্ছে যে শুধু ব্রিটিশ না, ফ্রান্স, স্পেন, আপনার ইতালি, গ্রিস, এইগুলোতে যে সকল শিল্পী সমাজরা আছে তারা নতুনভাবে একটা আন্দোলন শুরু করে। এর আগের দিন আমরা পড়লাম কি, যে যেমন মূল জিনিসগুলো পড়ানো হয়েছে, পরে যে 3টে পয়েন্ট বাকি আছে, ওই 3টা আমরা কমপ্লিট করবো, সমস্যা নাই। দেখেন, রোমান সাম্রাজ্যের পতনের পর কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে নতুন সভ্যতা গড়ে ওঠে। ওই নগর ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের মিলন ক্ষেত্র। পশ্চিম ইউরোপের এই সভ্যতা যথেষ্ট প্রভাব বিস্তার করে। বিভিন্ন নগরাষ্ট্রের উৎপত্তি রেনেসাঁ আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ। ইতালিতে ভেনিস, ফ্লোরেন্স প্রভৃতি নগরাষ্ট্রের উৎপত্তি হয়। এই সমস্ত রাষ্ট্রের মধ্যে জাতীয়তাবাদী চেতনার বিকাশ হয়, ফলে একটি নগররাষ্ট্র অপর একটি নগররাষ্ট্র অপেক্ষা অধিকতর উন্নতি লাভ করার চেষ্টা করতে থাকে। এতে প্রতিযোগিতার সৃষ্টি হয়, তাই রেনেসাঁর অন্যতম প্রধান কারণ। মানে যে বললাম না যে এই এলাকায় যদি হচ্ছে যে কোনো একটা আন্দোলন বা কোনো একটা কিছু হচ্ছে, আরেকটা এলাকায় হচ্ছে, আজ আমাদের যেমন 5ই আগস্টের আন্দোলনটা হলো, এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, এখানে হচ্ছে, একটা জাগরণ তৈরি হয়েছিল না? এই তখন এরকম একটা জাগরণ তৈরি হয়েছিল। ঠিক আছে, ওই জাগরণের ফলেই কিন্তু হচ্ছে রেনেসাঁ সৃষ্টি। এবং রেনেসাঁ যুগে যে ধরনের আর্টিস্ট আসছে, যে ধরনের শিল্পীরা আসছে, সেটা সমাজে ব্যাপকতর একটা হচ্ছে ছাপ ফেলে রেখে গেছে। সেই ছাপটা এখনো লক্ষণীয়, এখনো সেই ছাপটা পরিলক্ষিত হয়েই কিন্তু
রেনেসাঁ যুগটা চলতেছে। তারপরেও এখানে হয়তো প্রশ্ন আপনাদের আসবে, রেনেসাঁ কি, রেনেসাঁ আন্দোলনটা কি, রেনেসাঁর কিছু আর্টিস্টের নাম, তারপরে রেনেসাঁর শিল্পীদের নাম। না না, রেনেসাঁস না, এটা ফ্রান্সের না, ফ্রান্স নো নো নো, এটা হচ্ছে ফ্রান্স না, এটা হচ্ছে যে টোটাল ইউরোপের যে একটা জাগরণ হয়েছিল, শিল্পের যে একটা জাগরণ হয়েছিল, সেটাকেই বলা হচ্ছে নবজাগরণ বা রেনেসাঁ যুগ। সেটা মূলত শুরু হয়েছে হিসেবে ধরা হয় 17 সাল 16 সাল অনেকেই বলে, কিন্তু মূলত শুরু হয়েছে এটা 1800 শতকের পর থেকে। 1800 শতকের পর থেকে শুরু হয়ে এটা আধুনিক যুগ পর্যন্ত আসছে, যেটা হচ্ছে যে 20 শতাব্দীর যে যুগটা আমরা পাইছি, এই পর্যন্ত এই আধুনিক যুগটা আসছে। এখানে শুধু ইতালি না, এখানে ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, গ্রিস, সব দেশে এই জাগরণটা হচ্ছে ছড়িয়ে পড়ে, এবং সেখান থেকেই হচ্ছে এই রেনেসাঁ যুগটাকে কালেক্ট করা হয়। ক্লাসিক্যাল গ্রিক এবং রোমান সভ্যতার প্রতি বিশেষ অনুরাগ ও রেনেসাঁ আন্দোলনের অন্যতম কারণ ছিল। ত্রয়োদশ শতাব্দীর শেষ পাদে এসে মানবতাবাদ ইতালিতে অনুপ্রবেশ করে। এই সময় এই প্রাচীন শাস্ত্র সমূহ, ব্যাকরণ এবং অলঙ্কার শাস্ত্রের প্রতি একদল পণ্ডিত ঝুঁকে পড়েন। এটিকে বলা হতো ডিক্টেটর। এদের উত্তরসূরিরাই পরবর্তীকালে রেনেসাঁ যুগের মানবতাবাদী নামে পরিচিত হন। মানে ডিক্টেটর বলতেছে যে ওই যে আমি বললাম না যে ত্রয়োদশ শতাব্দীর শেষ পাদে, মানে বললাম না 1350 পর্যন্ত যখন অন্ধকার যুগটা ছিল, এই অন্ধকার যুগের পরে হচ্ছে কিছু পণ্ডিত বা ওটাকে বলে শাস্ত্রী, হ্যাঁ শাস্ত্রীয় বলে, আর কি বলে বলেন তো, ওই যে গোপাল ভাঁড়ে দেখছেন না, ওই যে কি বলে পুরোহিত, রাইট। তো এই টাইপের যারা হচ্ছে পুরোহিত টাইপের যে ব্যক্তিবর্গগুলো ছিল, তারা হচ্ছে যে এক ধরনের ওই অন্ধকার যুগ থেকে মানবতাকে উদ্ধারের লক্ষ্যে কাজ করতে থাকে। কাজ করতে করতে কি হয় যে হঠাৎ করে একটা আন্দোলনের সৃষ্টি হয়, বুঝছেন, আন্দোলনের সৃষ্টি হয়। তারপর থেকেই এই যে আস্তে 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 ওদেরকে অনুসরণ করেই পরবর্তীতে এই যে মাইকেল অ্যাঞ্জেলো আছে, রাফায়েল আছে, ঠিক আছে, লিওনার্দো দা ভিঞ্চি আছে, এরা সবাই হচ্ছে এই যে এই রেনেসাঁ যুগের অন্যতম প্রধান কারণ হয়। এই রেনেসাঁ যুগের আবার দেখবেন, খেয়াল করবেন যে কয়েকটা যে ধাপ এর আগে বলছিলাম না আমি, এটা কিন্তু ওর মধ্যেই, এটা ওর মধ্যেই, ঠিক আছে। রেনেসাঁ যুগ থেকে সাধারণত প্রশ্নগুলো যদি হয় এরকম হতে পারে, রেনেসাঁ যুগ কাকে বলে, রেনেসাঁ যুগের সময়গুলো কি, একটু পড়ে লিখেন। রেনেসাঁ যুগের আমরা আসি, রেনেসাঁ যুগের হচ্ছে যে বেশ কিছু যে আর্টিস্ট আছে তাদের সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। আচ্ছা, তার মধ্যে অন্যতম একজন আর্টিস্ট হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো। তার মানে রেনেসাঁ যুগটা প্রধানত শুরু হচ্ছে কবে থেকে বলেন তো? প্রধানত শুরু হচ্ছে ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে, মানে 1400 আপনারা ইয়ে করবেন যে 1400 শতকের শুরু থেকে এই হচ্ছে রেনেসাঁ যুগের মূলত মূল শুরুটা হয়। তখন বিভিন্ন পণ্ডিত 1400 শুরুতে না, 14 শতক থেকেই মূলত রেনেসাঁ যুগের গোড়াপত্তন হতে থাকে। কিন্তু এদের হাত ধরেই যখন এই যে বিভিন্ন পণ্ডিত বা বিভিন্ন এই যে ডিক্টেটররা ছিল, তাদেরকে অনুসরণ করেই যখন শিল্পটাকে একটা নতুন মাত্রায় নিয়ে যায় পরবর্তী অনুসারীরা, তখন রেনেসাঁ যুগের যৌবনকাল হয়, যৌবনকাল চলে। আচ্ছা দেখেন, মাইকেল অ্যাঞ্জেলোর জন্ম হচ্ছে 1475 থেকে 1564। এটা আপনারা শীতেই পাবেন। তার নিজের মতো তার প্রতিভা ছিল বহুমুখী। তিনি ছিলেন একাধারে কবি, চিত্রকর, ভাস্কর এবং স্থপতিবিদ। সব দিক থেকে তিনি ছিলেন প্রথম শ্রেণীর শিল্পী। তো এই সময় কবি, চিত্রকর, ভাস্কর, স্থপতিবিদ সব দিক থেকে তিনি ছিলেন প্রথম শ্রেণীর শিল্পী। মানবদেহের নিখুঁত ড্রয়িং এর জন্য তিনি অ্যানাটমি শিক্ষা করেছিলেন। তার চিত্রকলা এবং ভাস্কর্যের ড্রয়িং ও মাংসপেশি বিভাগকে স্পষ্টরূপে প্রদর্শন করেছিলেন। মাইকেল অ্যাঞ্জেলোর কাজে প্রকৃতির দৃশ্য। আচ্ছা, এইভাবে হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো আছে, রাফায়েল আছে, ঠিক আছে, এইরকম আরো বেশ কিছু হচ্ছে শিল্পী আছে এখানে। লিওনার্দো দা ভিঞ্চি তো পাবেনি, তারপরে হচ্ছে অগস্ট রোদা আছে। এই শিল্পীগুলা হচ্ছে যে আপনাদেরকে এগুলো বোঝানোর কিছু নাই,
আপনারা হচ্ছে জাস্ট একটু রিডিং করবেন, আর মানে সবার আগে আপনাদের পড়া উচিত, এটা না পড়লে আপনারা হচ্ছে বুঝতে পারবেন না। প্রশ্ন হয়তো আপনাদের কাছে এমন হবে, আমি আগে ধারাটা দিই। রেনেসাঁ বলতে কি বোঝো? রেনেসাঁ কি বা রেনেসাঁ বলতে কি বোঝো? একই কথা না? রাইট। আমি সব প্রশ্নগুলো একসাথে লিখে দিচ্ছি, এর মধ্যে থেকে ভাগ করে আসবে। রেনেসাঁ যুগের কিছু শিল্পী এবং তাদের শিল্পকর্ম নিয়ে আলোচনা করো। সবাই দেখেন, এখানে আমি লিখলাম হচ্ছে রেনেসাঁ কি বা রেনেসাঁ বলতে কি বোঝো? রেনেসাঁ যুগের কিছু শিল্পী এবং তাদের শিল্পকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা করো। বিস্তারিত আলোচনা করো। আমরা তো সবাই লিখছি না? আচ্ছা, আমরা একটা জিনিস যে বুঝছি না, যে রেনেসাঁ যুগের যে বিভিন্ন রকম শিল্পীরা আছে, আমরা যে কোনো প্রশ্ন এর আগে কি জিনিসটা পড়ছি, যে একটা শিল্পী বললে সেই শিল্পীর হচ্ছে জন্মসাল, মৃত্যুসাল এবং হচ্ছে তার শিল্পকর্ম এবং শিল্পকর্ম নিয়ে যে আলোচনাগুলো আমরা পড়তাম, তাই না? সেটারই একটু বিস্তারিত লেখার চেষ্টা করতাম। আর জিনিস কি করতাম, যে আমরা যখন হচ্ছে যে বিভিন্ন হচ্ছে সভ্যতাগুলো পড়ছিলাম, সেই সভ্যতা কি পড়ছিলাম? চিত্রগুলো পড়ছিলাম, ভাস্কর্য পড়ছিলাম, স্থাপত্য পড়ছিলাম, তাই না? এইখানেও কিন্তু রেনেসাঁ যুগের যেমন থাকবে হচ্ছে রেনেসাঁ যুগের ভাস্কর্য নিয়ে আলোচনা করো, কত কথা থাকতেই পারে। রেনেসাঁ যুগের স্থাপত্য নিয়ে আলোচনা করো, বা রেনেসাঁ যুগের যে চিত্রকলা নিয়ে আলোচনা করো। এই প্রশ্নগুলো যদিও রেয়ার, তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে রেনেসাঁ যুগের ভাস্কর্য বা পেইন্টিং। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। কেমন? এই রেনেসাঁ যুগটা আসলে মূলত এক কথায় বলতে পারি আমরা হচ্ছে রেনেসাঁ যুগ মানেই হচ্ছে পুনর্জাগরণ, রেনেসাঁ মানেই হচ্ছে শিল্প আন্দোলন, রেনেসাঁ মানেই হচ্ছে এই যে আধুনিক যুগের শুরু, রেনেসাঁ মানেই হচ্ছে অন্ধকার যুগ থেকে আধুনিক যুগে প্রবেশের একটা দ্বার প্রান্ত, এবং সেখান থেকে শিল্পকরণের একটি আধুনিক রূপ, যেখান থেকে বর্তমান সমাজের এই অবস্থা। এই যে আমরা যে দাঁড়িয়ে আছি, এই যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাপারগুলা, কলকারখানার ব্যাপারগুলা, শিল্পে আধুনিকতা, মন মানসিকতা আধুনিকতা, তারপরে এই যে বিভিন্ন রকম ক্রিয়া জগতের যে আধুনিকতা, রক্তপাত পরিহার থেকে আমরা যে তলোয়ার টোলার ছেড়ে দিয়ে এসে যে আমরা টোটালটাই হচ্ছে এখন কি করি? খেলাধুলার মাধ্যম দিয়ে যুদ্ধ করি, তাই না? ছবির মাধ্যম দিয়ে আন্দোলন করি। এই যুগটা ঠিকই ছিল, কিন্তু এই যুগটা হতে 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 আবার যুগটা কিন্তু আবার সেই আন্দোলন দিকেই কিন্তু ঝুঁকে যাচ্ছে, তাই না? নতুন যুগের শুরুটা হয়েছিল, কিন্তু সেই পরিসমাপ্তিটা সুন্দরই হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার বর্তমান যুগটা একটু কি যাচ্ছে, একটু ভয়ঙ্করভাবে সব দিকেই গড়িমসে যাচ্ছে। তো সেইখানে যখন রেনেসাঁ বলতে হবে, রেনেসাঁকেই আমরা হচ্ছে যে আপনার এই 14 শতকের শুরু থেকে 18 শতক পর্যন্ত রেনেসাঁ যুগের ব্যাপক একটা উত্থান ঘটে। সেখান থেকে হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, পল গোগা, পল সেজার, অগত্য রোদা, এই 5 থেকে 6 জন বা 4 জন বা 5 জন, এর নিচে কোনো শিল্পীর নাম পড়বেন না। এই 5 থেকে 6 জন শিল্পীর নামগুলো পড়বেন। ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলোকেও আপনার এই যে এখান থেকে 3 জন বা 4 জন পড়ে, 4 জন পড়াই লাগবে আপনাদের, হ্যাঁ? তাছাড়া কোনো সমস্যা হবে। আচ্ছা, আর এর শালগুলার সেটা শিটে নাই, সেটা বলে দেন, সেটা ওইয়াতে ডাউনলোড দিয়ে দিন। সেটা সবই পাবেন, কিন্তু শীত তো আপনারা কখনো কেউ পড়ে না ঠিক মতন। বই দিলে তো আরোই পড়বেন না, শুধু পড়বেন হচ্ছে যে ওই স্যারকে ডিস্টার্ব করবে, স্যার শর্টকাট, কালকে স্যার পরীক্ষা আছে, শর্টকাট শীট দেন স্যার, শর্টকাটের দরকার নাই, তাই না?
ওটাগুলো তো হবে না, পড়তে হবে, জানতেই হবে। অবশ্যই স্যার। এই যে আমি আপনাদেরকে বারবার করে বলতেছি, আমাদের পড়াগুলো কিন্তু আসলে খুবই সোজা, খালি নামগুলো মনে রাখাটা একটু কঠিন মনে হয়, বা সালটা, এই দুইটা ছাড়া আমাদের পড়াগুলো খুব সোজা। আপনি নিজে বানিয়ে বানিয়ে যথেষ্ট ভালো পরিমাণে লিখতে পারবেন। আর এই রেনেসা মানে, রেনেসা কি? রেনেসা একটা আন্দোলন, এক কথায় বলবেন রেনেসা একটা আন্দোলন। সেটা কি আন্দোলন? সেটা শিল্প আন্দোলন। সেটার শুরুটা হয়েছিল যখন এই যে 1200 থেকে 1350 পর্যন্ত যখন অন্ধকার যুগ ছিল। এই অন্ধকার যুগে কোথাও কোনো জায়গায় কোনো কিছু সৃষ্টি হয়নি। এই অন্ধকার যুগে পৃথিবীতে খালি অন্যায় আর অত্যাচার হয়েছে। এই অন্ধকার যুগে ধরেন মেয়েদেরকে প্রকাশ্যে ধরেন যে পিটিয়ে মেরে ফেলে দিয়ে ওখানে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়, বা মাটি চাপা দিয়ে মেরে ফেলে, বা ছেলেরাও যদি কেউ অন্যায় করে তাকে সেরকম পর্যায়ে একটা শাস্তি দেওয়া হয়। তো পৃথিবীর সমস্ত কিছুর একটা পরিসমাপ্তি ঘটে হচ্ছে এই রেনেসার মাধ্যম দিয়ে। তখন আমরা বলতেই পারি যে রেনেসা একটা পুনর্জাগরণ বা শিল্প আন্দোলনের নতুন পথ, তাই না? এটা তো মানে না বোঝার আমাদের কিচ্ছু নাই। এখন এই নতুন পথটা কিভাবে শুরু হয়েছে আমরা বইয়ে কিন্তু ওইভাবে পড়বো, যে আমরা শুরু করবো হচ্ছে অন্ধকার যুগ থেকে। অন্ধকার যুগের এই ঘটনাগুলো ঘটছে। তারপরে কিছু হচ্ছে যে পুরোহিত পণ্ডিত তারা কি করছে, এই যে এই যুগ থেকে উদ্ধার পাওয়ার জন্য তারা কিছু ধারা তৈরি করছে। সেই ধারাটাই রেনেসাঁ যুগের শুরু বা গোড়াপত্তন। এবং তাদেরকে ওই পণ্ডিত বা পুরোহিতদেরকে অনুসরণ করে এই যে মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, লিওনার্দো দা ভিঞ্চি, বা আপনার হচ্ছে অগস্ট রোদা, পল সেজান, পল গোগা, তারপরে আলবার্ট ডুবুর, যে এরা হচ্ছে যে তখনকার উল্লেখযোগ্য কিছু শিল্পী, যাদের শিল্পকর্ম মানে এমনভাবেই একটা নতুনত্ব নিয়ে আসছিল যেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ছিল এই ধারাকে অনুসরণ করার জন্য। এটা আরেকটু সোজা করে বলি, যেমন এই যে আপনারা মেয়েরা যখন এই যে প্রজাপতি কি আসলো, প্রজাপতি যখন বোরকা আসলো, বা এই যে অ্যারাবিয়ান বোরকা আসলো, বা আবাইয়া বা মারফতি বা কিরফতি যাই হোক, যখন আপনার যে পাখি ড্রেস আসলো তখন হুমড়ি খেয়ে সব পড়ে না, এটা আমি নিবো, ওটা আমি নিবো, এটা আমি নিবো। এই রেনেসাঁ যুগের কাহিনীটা সেম। যখন এই রেনেসাঁ যুগটা আসলো তখন সব আর্টিস্টরা হুমড়ি খেয়ে পড়লো এই ধারার প্রতি, এবং হুমড়ি খেয়ে থাকার পরে একটা বিস্ফোরণ ঘটে গেল। যখন এই যে অ্যারাবিয়ান ড্রেস এখন চলে আসছে না, অ্যারাবিয়ান বোরখাগুলা, আমাদের ওখানে এখন এই যে এইসব ধারা সব চেঞ্জ হয়ে গেছে, এখন আসছে অ্যারাবিয়ান, একদম অ্যারাবিয়ান স্টাইলে সব কিছু আসছে। এইসব মানুষ হঠাৎ করে ঝুঁকে পড়ছে। তার আগে কি কিসের প্রতি ঝুঁকলো? কারিনা ড্রেস নাকি, কারিনা ড্রেস আর আলিফ লাইলার ড্রেস, আনারকলি, বাস পাখি কলি নাকি কি সব কলি আছে, নাজার কলি আসলো না। তো মানুষ তো হুমড়ি খেয়ে পড়ে, এবং হঠাৎ করে সে ধারাটা শেষ হয়ে যায়, আবার নতুন হঠাৎ করে ধারা শেষ হয়ে যায়। কিন্তু রেনেসাঁর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেনি। রেনেসাঁর ক্ষেত্রে মানে পৃথিবীর যে এরকম একটা জরাজীর্ণ অবস্থা ছিল, সেইখান থেকে ধরেন উঠতে 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 এই সময়টা ছিল ব্যাপক সময়। এই সময়টা ছিল ব্যাপক সময়, যেটা অন্ধকার যুগ, মধ্যযুগের শেষ দিক থেকে শুরু করে এই যে আধুনিক যুগে আসা পথ পর্যন্ত টোটাল যত কিছু হয়েছে সবাই হুমড়ি খেয়ে পড়ছে। যেমন শিল্পের নতুন আন্দোলন হয়েছে, যেমন শিল্পে এক ধরনের ধরা পাতা কিছু নিয়ম থাকতো, যে আঙ্গুলকে এভাবেই আঁকতে হবে, এক চুলো নড়ানো যাবে না, কমানো যাবে না, নাক নাকি হবে, বা মানুষকে দেখতে মানুষের মতনই হবে। কিন্তু এই ধারাটা হঠাৎ করে এসে কি হলো, মানুষ ইচ্ছা মতো, যেমন সূর্যের রং হলুদ টাইপের বা লাল টাইপের এটাই থাকবে, মানুষ তখন কি করলো, চেঞ্জ হয়ে গেল। এই ধারাতে এসে সূর্যের রংটাকে ইচ্ছা মতো প্রকাশ করতেছে। তখন ভাবতেছে যে মানুষ যদি এই কালারটাকে হলুদ দেখে, লাল দেখে, তাহলে একজন প্রাণী কি কালার দিয়ে দেখতে পারে, বা রাত্রের বেলায় দেখা যাচ্ছে অন্য জায়গায় সূর্য যদি উঠে, বা যে কী হয় সূর্য গ্রহণ ইয়েটিয়া হয় তখন সূর্য কেমন দেখায়। এই যে বিভিন্ন ধরনের যে মানুষের চিন্তাধারা থাকে, যেমন কুকুর কিন্তু একভাবে আলো দেখে, বিড়াল একভাবে দেখে, বিভিন্ন প্রাণী কিন্তু বিভিন্ন রকমভাবে দেখে, সব প্রাণী সব রকম আলো দেখতে পায় না। তো মানুষ কি করলো, যে মানুষ এই যে এই ধরা বাঁধা নিয়ম থেকে হঠাৎ করে বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে একটা নতুনভাবে আধুনিকভাবে সব কিছু জীবনযাপন শুরু করলো। ইচ্ছা মতো রং চাপাইলো, ইচ্ছা মতো হচ্ছে যে টেকচার দিল, ইচ্ছা মতো ছবি আঁকলো, ইচ্ছা মতো প্রতিবাদ করলো, সব কিছুই একটা নতুন ধারাতে আসলো। কেউ কোনো অন্যায় করলে সেটা শিল্পের মাধ্যমে প্রতিবাদ করা শুরু হলো, যেটাই আগে দিন আমি বললাম দাদাইজম, তাই না, কিউবিজম, ইয়োজম। এই যে ধরাবাঁধা যে নিয়মগুলো ছিল না, নিয়ম থেকে পরিত্রাণ পাওয়ার উপায়েই হচ্ছে নতুনভাবে আন্দোলনটা শুরু হয়েছে, যেটার নামই হচ্ছে
রেনেসা বা রেনেসা যুগ। এই সময়কার আর্টিস্ট ছিল প্রচুর, লটস অফ আর্টিস্ট আছে এবং বিখ্যাত বিখ্যাত সব আর্টিস্ট আছে যাদের শিল্পকর্মের বর্ণনা দিতে গেলে আপনারা শেষ করতে পারবেন না। তার মধ্যে যে বললাম মাইকেল অ্যাঞ্জেলো, এই 3 থেকে 4টা নাম আপনারা খালি লিখে রাখেন। মাইকেল অ্যাঞ্জেলো, রাফায়েল, ভিঞ্চি, আচ্ছা আর হচ্ছে যে পল গগা, আরো যেটা যখন শীতটা যখন আরেকটু দেখবেন না তখন এই ধারণাগুলো আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। কেমন? এই 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 4টা শিল্পীর নাম সবসময় মনে রাখবেন। এছাড়াও আরো থাকবে, আরো দু একজন থাকবে। এর মধ্যে যেই নাম কটা আপনার মনে থাকে সেই নাম কটাই অ্যাড করবেন। এই গগা টগা যদি ভুলে যান মগা অ্যাড করে দেবেন, সমস্যা নাই, ঠিক আছে? এই হচ্ছে টোটালি হচ্ছে রেনেসার কাহিনী। কিন্তু রেনেসার এটা তো আমরা জাস্ট পড়লাম হচ্ছে যে এই যে প্রাথমিক যে ব্যাপারগুলো পড়লাম এটা কিন্তু প্রাথমিক বললাম। এখন এর মধ্যে কিন্তু বিস্তারিত যে 5 থেকে 7 পেজ আছে, বিস্তারিত আপনাদেরকে পড়তে হবে। আমি প্রাথমিক জ্ঞানটা প্রাথমিকভাবে যে কীর্তিকলাপটা হয়েছে সেটা আপনাদেরকে বললাম। এখন এই সময় কি কি ধরনের ভাস্কর্য হয়েছে, কি কি ধরনের চিত্রকলা হয়েছে, কি কি ধরনের স্থাপত্যগুলো তৈরি হয়েছে, এটা জানাটা খুব আপনাদের ব্যাপারে এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, বিশেষ করে 5 থেকে 7টা করে ভাস্কর্যের নাম পড়বেন, তারপরে স্থাপত্যের নাম পড়বেন, চিত্রকলার নাম পড়বেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ রেনেসাঁ যুগের যদি প্রশ্ন আছে রেনেসাঁ যুগের ভাস্কর্য নিয়ে বিস্তারিত আলোচনা করো, তাহলে তো বিপদে পড়ে যাবেন। সবই পড়তেছেন, ভাস্কর্য নিয়ে গিয়ে আর লিখতে পারছেন না, তাই না? এটা যেন না হয়। কেমন? আমি বারবার আপনাদেরকে ফার্স্ট ইয়ার থেকে একটা জিনিস শিখাইছি, সেটা শিখাইছি কি যে একটা সভ্যতার 3টে অংশ সবসময় বিদ্যমান থাকে, ভাস্কর্য, স্থাপত্য আর চিত্রকলা, তাই না? এটা সব জায়গাতেই আপনারা কম বেশি খুঁজে খুঁজে পাবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের মতন করে পড়বেন। তবে রেনেসাঁর সবচেয়ে মানে যৌবন কাল বা যুগ যেটা ধরা হয় সেটা হচ্ছে মূলত হচ্ছে আপনার 1800 শতকের পর থেকে। এই সময় হচ্ছে পৃথিবীটা নতুন করে সাজে। তখন এই যে আগে কিন্তু ছিল একমাত্র আর্টিস্ট, ওই আর্টিস্টই হতো ইঞ্জিনিয়ার হতো, ওই আর্টিস্টই কবি হতো, ওই আর্টিস্টই হচ্ছে ডাক্তার হতো। এখন যেমন সব পার্ট আছে না, ভাগ আছে, তো আর্টিস্ট জায়গাটা ছিল হচ্ছে বিশালতর। ওই আর্টিস্টই একমাত্র দর্শন চর্চাটা আর্টিস্টই করতে পারতো। কিন্তু একজন ডাক্তার এসে কিন্তু আর্টিস্ট হতে পারে না, পারে? ডাক্তারও কিন্তু শিল্পী, এক এক স্টাইলে এক এক রকম জায়গায় সেলাই করে, এই সেলাই এই সেলাই এই সেলাই, বেশি কথা বলে সেলাই করতে হয়। এ হচ্ছে যে ওদের সাথে ভাগ। কিন্তু ডাক্তারি পেশা, কবি পেশা, শিল্পী পেশা বা আপনার শিল্প কারখানার পেশা টোটালটাই এই রেনেসাঁ যুগকে কেন্দ্র করে আবর্তিত। তবে রেনেসাঁ যুগকে কেন্দ্র করে টোটাল শিল্পটাই হচ্ছে আবর্তিত। এই যে আধুনিক চলতেছে, যুগ চলতেছে না, শেষ হয়েছে যে আপনার বিভিন্ন ইজম যখন আমরা পড়তেছিলাম না, এই রেনেসাঁ যুগের পরে আবার ইজমগুলো আসে, ইজমগুলো নিয়ে আবার দ্বন্দ্ব শুরু হয়। ওইটা হচ্ছে পড়বেন হচ্ছে যে শুরুটা ওইভাবে শুরু হয়েছে মূলত 14 থেকে এটা শুরু বলা চলে, তারপরে 14, 15, 16 দিকে যায়, 17 দিকে মোটামুটি একটু আপডেট হতে থাকে, 18 দিকে মূলত মূল জাগরণটা শুরু হয়। 18 থেকে এত বছর চললো, একটা যুগের আর দরকার হয় না, শেষের দিকটা পরবর্তী যুগ বলবেন, বা রেনেসাঁ যুগের আস্তে আস্তে সেটা আধুনিক যুগে প্রবেশ করে। এটাকে বলা হয় আধুনিক যুগের প্রবেশদ্বার, ঠিক আছে? তাহলে তো শেষটা বলে আর কোনো কথা নেই, আছে? আধুনিক যুগের প্রবেশদ্বার, রেনেসাঁকে বলা হয় আধুনিক যুগের প্রবেশদ্বার দিয়ে। কিন্তু এই আধুনিক যুগে আমরা বসবাস করছি, খুব বেশি সাল কিন্তু হয়নি। কত বছর হচ্ছে? 300 বছর হচ্ছে না? 300 বছর মনে হচ্ছে, 300, 350 বছর বা 400 বছর। কিন্তু একটা সময়ের বয়স কিন্তু হচ্ছে থাকে সাধারণত 400 থেকে 500। ইভেন আমাদের আবার একটা জাগরণ হবে,
প্রকৃতির কিন্তু বয়স থাকে, জানেন তো না? এই যে সভ্যতাগুলো, ইতিহাসগুলো পড়ছেন না, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে এগুলো কিন্তু একটা বয়স থাকে, 400 বছর, 500 বছর, 600 বছর। হ্যাঁ, এই বয়সটা হচ্ছে আমাদের যে সময়ের টাইম শেষ, বুঝছেন? আমাদের এই জাতির বা গোটা পৃথিবীতে যে আমরা জাতিটা বসবাস করছি এখন, এটা টোটালি সময় প্রায় শেষ হয়ে গেছে। এখন নতুন ধারা আবার পুনর্গঠিত হবে। পৃথিবীর এখন সব জায়গায় অশান্ত হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এই যে কয়েকদিন আগেই তো আমেরিকা বললো যে কানাডাকে নিয়ে নিবে। এই যে জোরজার মূলকতা চলতেছে না, এবার দেখবে যে ভারতে এসে বলবে যে তাহলে বাংলাদেশও আমার, কারণ আমরা 1000-2000 বছর থেকে একসাথে আছি, এই 50-60 বছর থেকে তোমরা স্বাধীন হয়েছো, তোমাদের স্বাধীনতা মানি না। পাকিস্তানও আমার, ভারতও আমার, আমার, বলতেই পারি, অসবে কিছু না। কিন্তু এইটার জন্য গোটা পৃথিবীটা দেখা যাচ্ছে একটা ভারসাম্যহীনভাবে চলতেছে, বুঝছেন? চারিদিকে অশান্তি অশান্তি এবং অশান্তি। তো এই রেনেসাঁস যুগটাও ছিল সেম, বুঝছেন? শুরু হয়, শুরুর পরে চলতে থাকে, চলতে একটু আধুনিক হয়, ওর মধ্যে আবার কিছু আর্টিস্ট এসে বলে এই আপনাদের শিল্পগুলো হয়নি, এটা এইভাবে না, এটা এইভাবে। তখন ও যারা আবার এই কমপ্লেনটা দিচ্ছে, ওদেরকে আবার আরেক দলে সে কমপ্লেন দেয়, আপনারা কোনো ধারাই বোঝেন না, আপনারা আউট। তখন বোঝে যে কিসের রংটাকে ধরা বাঁধা নিয়ম, যখন যেভাবে ইচ্ছে সেভাবে আসতে হবে। আবার ওকে এসে আবার দেখা যাচ্ছে ভিঞ্চি বলতেছে নো, এইভাবে না, আসলে শিল্পকর্মের একটা ধারা আছে, শিল্পকর্মের একটা মজা আছে, সেই মজাটা যদি শিল্পকর্ম থেকে হারিয়ে যায়, শিল্পকর্ম আর ভালো লাগবে না। এইভাবেই মনে করেন দা কোনো স্টাইল চলতে থাকে। কিন্তু চলতে এই 1800 শতক থেকে এসে এটা একটা পুনর্জাগরণ বা একটা মানে সুন্দর একটা স্থিমিত অবস্থায় চলতে থাকে, যেটাই হচ্ছে যে আমি বলতেছি যে যেটাকেই বলতেছি রেনেসাঁ যুগের যৌবনকাল। আপনাদের যৌবন নিয়ে কথা বলতে গিয়ে এত বলা লাগে, খাতায় আবার যৌবনকাল লিখেন না, আমি যৌবনটা বললাম যে আপনাদের বোঝার স্বার্থে। প্রতিটা যুগের একটা মজার বিষয় থাকে না, ওটাই হচ্ছে যে বিষয়, ঠিক আছে? তো এই রেনেসাঁর মধ্যে ম্যানারিজম আছে, যুদ্ধ এবং গির্জার বৃদ্ধাচরণ মানুষের মধ্যে রেনেসাঁর আদর্শের বিশ্বাসের বিরুদ্ধে তাদের বিচলিত করেছিল, আত্মবিশ্বাসের স্থান দখল করেছিল ভয় এবং অনিশ্চয়তা। ম্যানারিজম চিত্র আন্দোলন বলতে যা বোঝায় তা ছিল এই অনিশ্চয়তা এবং অস্থিরতার বহিঃপ্রকাশ। শিল্পীরা রাফায়েল এবং মাইকেল অ্যাঞ্জেলোকে অনুসরণ করে চিত্র অঙ্কন করলেও উক্ত শিল্পীদ্বয়ের চিত্রে যে বারম্বারতা দেখা যেত, শিল্পীরা তাদের চিত্রে অভাব ফুটে ওঠে। এই যে একটু আগে বললাম না, দেখেন মাইকেল অ্যাঞ্জেলো পৃথিবীর সবচেয়ে বড় শিল্পী, ভিঞ্চিও বড় শিল্পী, তারপরে যে রাফায়েল বড় শিল্পী। তো এদের ধারা অনুসরণ করতেও এক ধরনের মানুষের মধ্যে অস্থিরতা তৈরি হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, যেটা বললাম যে এই ওকে বকা দেয়, ও ওকে বকে, এভাবে চলতে একটা ধারা তৈরি হয়। সে ধারাটার নাম হচ্ছে ম্যানারিজম। ধারাটা কি? এই ম্যানারিজম পরীক্ষাতে আসে, প্রচুর আসে, শুধু আসে না, প্রচুর আসে। হ্যাঁ, আপনারা সবাই এটা লিখে নিতে পারেন, ম্যানারিজম ধারা। ম্যানারিজম কি? ম্যানারিজম বলতে কি বোঝো, বিস্তারিত আলোচনা করো। শুধু ম্যানারিজম লিখে তাহলেই হচ্ছে। ম্যানারিজমটা একবার রিডিং করবে, ম্যানারিজম মুখস্থ করার কিছু নাই। ম্যানারিজমটা কি? ম্যানারিজম বলতে কি বোঝো, 1 থেকে 2 বার পড়বেন তাহলে হয়ে যাচ্ছে। আমি এই যে দেখেন প্রতিটা অধ্যায় যে পড়াচ্ছি না আপনাদেরকে, এই অধ্যায়ের মধ্যে অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে আমি সেই ধারণাগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং সেটা একটু বোঝানোর চেষ্টা করছি কিভাবে কি হয়। কেমন? এর মধ্যে ম্যানারিজমটা পড়বেন, আর আপাতত এদিকে দরকার নাই, এইদিকে স্প্যানিশ ম্যানারিজম সেটাও দরকার নাই। ওই ম্যানারিজমের মধ্যে স্প্যানিশ ম্যানারিজমটাও পড়তে হবে একসাথে, মানে আলাদা করে পড়ার কোনো মানেই হয় না। ওকে, হ্যাঁ। আরেকটা আছে হচ্ছে বারোক, এটাও লিখেন। যেটা না পড়লেই না, সেটাই মাত্র আমি পড়াচ্ছি, কারণ সেটা আছে 10-12 পেজ। এর মধ্যে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, কোনটা থেকে কোনটা পড়বো না পড়বো। বারোক, রেনেসাঁ এবং নিউ ক্লাসিক শিল্পকলার মধ্যবর্তী সময়ে ব্যারক শিল্পকলার উদ্ভব হয়। ক্লাসিক বলতে কি? এই যে নতুন আধুনিক যুগের প্রবেশদ্বার বলতেছি না, এটাকে বলা হচ্ছে, বললাম না যে 1800 সালের পর থেকে মূলত রেনেসাঁর মূল যে ক্লাসিক্যাল যুগ শুরু হয় 1800 সালের পর থেকে। আর এমনি রেনেসাঁ শুরু হয় 14 শতকের শুরু থেকে বা 14 শতক থেকে বা 13 শতকের লাস্ট দিক থেকে, তাই না? কিন্তু রেনেসাঁর মূল যৌবনকাল কিন্তু আবারও বলতেছি কোন সময়,
বা ক্লাসিক্যাল যুগটাই 1800 শতক থেকে শুরু হয় বা 1800 শতকের পর থেকে। হ্যাঁ, তো এই স্থায়িত্ব কাল 16 শতাব্দী থেকে 18 শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এই সময় এবং স্টাইল হিসাবে ব্যারক ম্যানারিজম থেকে শুরু করে রোকোকয় এর সমাপ্ত হয়, রোকোকয়ে এসে সমাপ্ত হয়। রোকোকয় হচ্ছে আরেকটা ধারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটু একটু কষ্ট হবে দু একদিন নামগুলা যদি না পড়ে থাকেন, কিন্তু একটু পড়তে হবে, এগুলো একটু জানতে হবে। এটা জাস্ট আপনাদের এখন যে বয়সটা হয়েছে না, এই বয়সে হচ্ছে যে জানার বয়স, এই বয়সে হচ্ছে জ্ঞান অর্জনের বয়স। এই বয়সে কিন্তু মানুষ যে জ্ঞানগুলো নেয়, দেখেন এখন কিন্তু আপনার কিন্তু ওই ইন্টারে বা অনার্সে যখন পড়তেন তখন যে আনন্দ ফুর্তিগুলো এখন কিন্তু সেটা আর ভালো লাগে না। বা একসময় দেখবেন যে যেসব বিষয় নিয়ে আপনার প্রচন্ড আনন্দ হতো বা মজা হতো বা ঘুরতে চাইতেন, সেই বিষয়গুলো কিন্তু থেকে অনেক দূরে চলে আসছেন না? এখন কি হচ্ছে জানেন, এখন দেখবেন যে ভারতশীল আগে যেমন টেলিভিশনে আমরা নাটক মুভি টুভি দেখতে দেখতে যদি কেউ ডিস্টার্ব করতো বা বাসায় অন্য কোনো কাজ করতো তখন মেজাজটা খারাপ হতো। কিন্তু দেখেন এই বিষয়গুলো কেটে গেছে না, না দেখতে দেখতে কিন্তু কেটে গেছে। হ্যাঁ, স্বামী আমাকে দেখতে দেখলাম না, এর অভিমান করতে করতেই ওটা কিন্তু একসময় কেটে গেছে, তাই কিনা? কেটে গেছে। তো এইটাই কাটতে কাটতে এখন দেখবেন যে এখন এই যে আমাদের জেনারেশনগুলো যখন কোনো টক শো হয়, টক শো কি বলতেছে এখন কিন্তু আমরা মনোযোগ দিয়ে শুনি। কিছুদিন আগে টক শো দেখলেই হচ্ছে গালিগালাজ করতাম যে কাজ হয় না, কিছু না, লেকচার বাড়ায়, কত লেকচার আর মানুষ শোনে। কিন্তু এখন কিন্তু আমরা বসলে কিন্তু লেকচারটা আগে শোনার চেষ্টা করি, কারণ আমাদের বয়সের সাথে ওই যে লেকচারের যে ব্যালেন্সটা এটা কিন্তু স্থিমিত হয়েছে। যেমন ওরা 4-5 বছর লাগবে ধারাতে আসতে, কি জানি ও দেখা যাচ্ছে আগেও চলে আসতে পারে। হ্যাঁ, অনেকের আগে আসে ভালো। তো এই বিষয়গুলাই কিন্তু হচ্ছে এই যে রেনেসাঁ যুগের ম্যানারিজম বললাম, ম্যানারিজম থেকে রোকোকয় বললাম না, হ্যাঁ, বা ব্যারকের যে উদ্ভবগুলা, এটা হচ্ছে এই সব ঘটনাগুলাই, বুঝছেন? তো এই পড়াগুলো যখন হচ্ছে যে আপনারা পড়বেন না, রকোকো বা রোকোকয়, রকোকো মনে রাখেন, তাহলে হচ্ছে রকোকো। তো এখন এগুলো পড়বেন না আপনারা, এগুলো পড়লেই আপনাদের মনে থাকবে, ভুলে যাওয়ার কোনো চান্স নাই। এই জন্য হচ্ছে যে এটা বললাম যে মানুষের বয়সের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। কেমন? তো আমি আবার বলে দেখেন, রেনেসাঁ এবং নিউ ক্লাসিক্যাল শিল্পকলার মধ্যবর্তী সময়ে ব্যারক শিল্পকলার উদ্ভব হয়। এই স্থায়িত্বকাল 16 শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত। তার মানে ব্যারক যে একটা সময়, সেই সময়টা হচ্ছে 16 শতাব্দী থেকে 1800 শতক পর্যন্ত, তাই না? সময় এবং স্টাইল হিসাবে ব্যারক ম্যানারিজম থেকে শুরু করে রকোকো বললেই হচ্ছে, রকোকো এর ইসে সমাপ্ত হয়। রকোকো আরেকটি ধারা। এই শিল্পরীতির উৎপত্তি হয় ম্যানার্সদের বিশেষ রীতি থেকে মুক্তি পাওয়ার জন্য। ওই যে বললাম না যে একজন তৈরি করে আরেকজন এসে বলে যায় এটা কিছুই হয়নি, যার আমার একটা বাপ, আমি আবার নতুন করে করি। আবার আমি নতুন করে করতে গেলাম, আমাকে আরেকজন বলছে হ্যাঁ তোমার তো কিছু হয়নি, তুমিও বাদ। তো এইভাবে ধারা চলতে থাকে। ম্যানারিজম, এই যে প্রথমে ব্যারক উদ্ভব হয়, ম্যানারিজম থেকে ব্যারক থেকে এসে কি হয় রকোকো, তাই না? তো এই ম্যানারিজম এবং ব্যারকের যে মানে বিষয়গুলো ছিল সেগুলো মানুষ বা শিল্পীরা হচ্ছে মেনে নিতে পারতেছিল না। তো এটাই সমাপ্তি, মুক্তি পাওয়ার জন্যই উদ্ভব হয় কি রকোকো এসে সমাপ্ত হয়। রকোকো আর একটা নতুন ধারা এখানে এসে এটা শুরু হয়। এই শিল্পরীতির উৎপত্তি হয় ম্যানার্সদের বিশেষ রীতির হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। অনেকে মনে করেন এটা রেনেসাঁর অংশ। এই নামটি মূলত বিশেষ একটা সময়কে চিহ্নিত করে, কোনো ফর্মকে নয়। এটা সময়কে চিহ্নিত করে। এই যে রকোকো যে বিষয়টা, এটা সময়, কোনো ফর্মকে নয়। ফর্ম বলতে যে আমরা পড়লাম এর আগে কিউবিজম, দাদাইজম, যে একটা বিভিন্ন রকম ধারা বা একটা ফর্ম, ফর্মের মধ্যে কোনো কিছু ফেলা যাবে না। যেমন ফর্মের মধ্যে যেমন সূর্যের আলো যে হলুদে দেখবো, আমি হলুদই আঁকতে হবে, এটা মানবে না। তখন হচ্ছে যে স্বাধীন মতন সেই আর্টিস্ট কাজ করতে পারবে। এটি হচ্ছে এই ধারার মূল বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, এইভাবে আমরা আসলে পড়বো হচ্ছে আপনার ম্যানারিজম কি, এগুলো শর্টকাটভাবে পড়বে। ম্যানারিজম কি, ম্যানারিজম বলতে কি বোঝো, ব্যারক কি, ব্যারক বলতে কি বুঝি, রকোকো কি, রকোকো কোন সময় হয় বা কিসে এসে সমাপ্তি হয়, এই সময় আর্টিস্টরা কি করে, ইজমগুলা কি, এগুলা জাস্ট হচ্ছে মনে রাখতে হবে। একবার করে পড়লে আপনাদের মনে থাকবে। এখন কিন্তু ভোলার বয়স আমাদের নাই, এগুলো যা পড়বেন তাতেই মনে থাকবে। শোনেন, তাহলে আমরা হচ্ছে আমরা এখানে রেনেসাঁ পড়লাম, ম্যানারিজম পড়লাম,
রকোকো পড়লাম, ব্যারক পড়লাম, তাই না? মনে থাকবে না? ভুলে যাবেন, আজকে পরে জায়গায় ভুলে যাবেন। না মনে থাকবে স্যার। এই কটা জিনিস আমাদের কোনোভাবেই ভোলা যাবে না। আমি আরেকবার তারপর আমি লিখে দিচ্ছি, যারা হচ্ছে অনলাইনে আছেন তাদের দেখা যাচ্ছে লিখতে নাও পারেন। ম্যানারিজম, হয় আপনি তো অনলাইনেরই মানুষ। আচ্ছা তারপরে হচ্ছে দিলে ভালো হয়। আচ্ছা দেখেন এখানে তিনটা জিনিস আমি লিখলাম, একটা হচ্ছে ম্যানারিজম, একটা হচ্ছে ব্যারো, একটা হচ্ছে রকোকো। এই তিনটাই কিন্তু আপনারা তো রেনেসাঁ তো পড়তে আসছেন, কিন্তু রেনেসাঁর মধ্যে এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। আবারও বলি, ম্যানারিজম একটা সময়, ব্যারক একটা সময়, রকোকো একটা সময়। ম্যানারিজম একটা ধারা, ব্যারক একটা ধারা, রকোকো একটা ধারা। এখানে দেখা যাচ্ছে যে একটার পর একটা ধারা চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ হতেই থাকে। কারণ মানে এত পরিমাণ ওই সময় আন্দোলন হয়েছে, বুঝছেন? আন্দোলন হতে 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 এই আধুনিক কালে প্রবেশ করছে, যার ফলশ্রুতিতেই এই যে ম্যানারিজম ধারা, ব্যারক ধারা, রকোকো ধারা একটার পর একটা আসতেই থাকে। ঠিক আছে, এগুলো কি হচ্ছে আমাদেরকে জাস্ট টুকটুক করে জানতে হবে। এবং মূলত রেনেসাঁ কি, রেনেসাঁ বলতে কি বুঝি, রেনেসাঁ যে শিল্পীগুলা এগুলো তো সব এই ধারারই শিল্পী, না? এই শিল্পগুলা এবং শিল্পকর্মের নাম টামগুলো আমাদেরকে পড়তে হবে, এটা হচ্ছে মূল কথা। ওকে, আচ্ছা এখন আমরা আজকে পড়লাম হচ্ছে রেনেসাঁ কি, মানে শিখলাম রেনেসাঁ কি, রেনেসাঁ বলতে কি বুঝি, রেনেসাঁ কালের সময়টা কোন সময় থেকে শুরু হয়, তাই না? তার মানে ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগে, চতুর্দশ শতকের শুরু থেকে রেনেসাঁ শুরু হয়। এর মধ্যে প্রচুর উত্থান পতন হয়, বিভিন্ন রকমের ধারা আসে, বিভিন্ন রকমের সময় আসে। এই আস্তে 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 আধুনিক যুগে রেনেসাঁ এসে সমাপ্ত হয়, বা সমাপ্ত ঠিক বলা যাবে না, আধুনিক যুগের সাথে মিশে যায়, এটা বলতে হবে। সমাপ্ত বলা যাবে না, কারণ এখনো রেনেসাঁই চলতেছে, আধুনিক যুগের সাথে ওটা মিশে গেছে। তো এইটা করতে করতে এর মধ্যে হচ্ছে এই যে 16 শতাব্দীর দিকে ম্যানারিজম ধারাটা আসে, তারপরে ব্যারক আসে, তারপরে হচ্ছে রকোকো আসে, তাই না? এর মধ্যেই হচ্ছে বেশ কিছু শিল্পকর্মের নাম করতে হবে, ভাস্কর্যের নাম করতে হবে, এবং সেই সময় কারণ মোটামুটি ধারণা রেখে কমপ্লিট করতে হবে। ওটা একটু পড়েন। 1600 শতক থেকে এটা হচ্ছে যে 1800 শতকের মধ্যবর্তী সময় ধরা হয়। ব্যারক, ম্যানারিজম, রকোকো এই তিনটাই। এই যে ম্যানারিজম আর ব্যারকে যখন মানুষ অতিষ্ঠ হয়ে গেল আর্টিস্টরা, তখন জন্ম নেয় হচ্ছে রকোকো। ঠিক আছে, এগুলো ধারা, একটার পর একটা ধারা। তো ঠিক আছে, আমরা হচ্ছে